এই চ্যানেলটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। আমরা কোনো ধর্মীয় বা কুসংস্কারমূলক কার্যকলাপের সমর্থন করি না। এই চ্যানেল শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। আমরা কোনো ধরনের কুসংস্কারের প্রচার করি না। সাবস্ক্রাইব করুন আর দেখুন মন ছুঁয়ে যাওয়া একটি ভূতের গল্প। ভয় না পেয়ে ঘন্টিটা বাজাতে ভুলবেন না কিন্তু। স্ক্যারি সানডে। রাত প্রায় তখন 8:30। চারজন বন্ধু রাহুল, স্বামী, নীলা ও মায়া শহরের কোলাহল থেকে দূরে প্রাকৃতিক স্বাদ নিতে বেরিয়েছে গাড়ি নিয়ে। স্বামী হঠাৎ করে গুগল ম্যাপে একটা শর্টকাট দেখল। একটা পুরনো গ্রাম দিয়ে ছোট পথ হয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছানো যাবে। চল চল ভাই রাহুল, একটু অ্যাডভেঞ্চার হয়ে যাক। রাহুল একটু সন্দেহ করলেও লীলা আর মায়ার উৎসাহ দেখে গাড়ি সেই রাস্তায় চালিয়ে দিল। চারিদিকে ঘন জঙ্গল, রাস্তা যেন কোনো জনমানবিহীন গ্রামে ঢুকে পড়েছে। রাত বাড়ছে, চারপাশে ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে হালকা কুয়াশা। ওরা চারজন এসেছে স্বামীর মামার বাড়ি। মামারা এখন আর ওখানে থাকে না, শহরে চাকরি পেয়ে এই গ্রাম ছেড়ে তারা ওখানেই চলে গেছে। বাড়িটা এখনো ওভাবেই পরিত্যক্ত হয়ে পড়ে আছে। গ্রামের নাম কুসুমপুর, ছোট ও নির্জন গ্রাম। দিনের আলোয় সবকিছু শান্ত মনে হলেও সন্ধ্যা নামলেই এক অজানা আতঙ্ক ঘিরে ধরে চারপাশ। ইতিমধ্যে তারা এসে পৌঁছায় তার মামার বাগান বাড়িতে। গাড়ি থেকে নেমে দরজা খুলে ওরা বাড়িটির ভিতরে যায়। এর মধ্যে নীলা হঠাৎই বলে ওঠে, ওয়াও, এত সুন্দর! এ তো রাজমহলের থেকে কম না। বাইরে থেকে দেখে তো মনেই হচ্ছে না ভিতরটা এত সুন্দর। কিন্তু মায়ার মনে একটু সন্দেহ হলো। বাড়িটা বাইরে থেকে দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে, তবে ভিতরটা এত সুন্দর গোছানো কি করে হতে পারে? সারাদিন অনেক জার্নি করার পর ওরা সবাই সবার রুমে শুয়ে আছে। রাত তখন প্রায় 12:30। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ শুনে মায়া উঠে বসল। কিন্তু নীলার আজ কষ্টটা একটু বেশি হওয়াতে সে ঘুমিয়ে পড়েছে। মায়া উঠে দরজা খুলল। কিন্তু কেউই তো নেই। মনে হয় রাহুল আর স্বামী মজা করছে। মায়া দরজা বন্ধ করে যেতে না যেতেই মায়া আবার দরজা খুলল। দরজা খুলে দেখলো একজন শাড়ি পরা মহিলা বাইরের দরজার কাছে অন্ধকারে দাঁড়িয়ে আছে। কে কে ওখানে? আরে আপনাকে বলছি, কে আপনি? আজব মহিলা তো। মহিলাটিকে দেখার পর মায়া যেন কোনো অদৃশ্য মোহে বাধা পড়ল। মহিলাটি সামনে হেঁটে চলেছে আর মায়া নিজেও অজান্তে তার পেছনে পেছনে হাঁটতে শুরু করলো। যেন কেউ বা কিছু তাকে টানছে এক অজানা অন্ধকারের দিকে। মায়া বুঝতেই পারেনি কখন যে সেই পুরনো বাড়িটি পেরিয়ে
গভীর বনের অন্ধকারে ঢুকে পড়েছে। চারিপাশে শুধু নিস্তব্ধতা আর অজানা শব্দে গা ছমছমে পরিবেশ। হঠাৎই মায়া থমকে দাঁড়ালো। তার চোখ আটকে গেল সামনে একটা মোটা পুরনো গাছের গুড়ির উপর। লাল শাড়ি পরা এক অদ্ভুত মহিলা সেখানে চুপচাপ বসে আছে, আর চোখে ঠিক যেন মায়ার দিকেই তাকিয়ে আছে। নড়াচড়া একটুও নেই। বাতাসটা হঠাৎই ভারী হয়ে উঠল। হঠাৎই মহিলাটি গর্জে উঠল এক ভয়াবহ কাঁপানো কণ্ঠে। চলে যা তোরা, এ বাড়ি ছেড়ে চলে যা, না হলে মেরে ফেলবো, সবাইকে এক এক করে মেরে ফেলবো। তার গলা যেন কেঁপে উঠল পুরো বন জুড়ে। ভয়ে যেন মায়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। মায়া ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড় দিল। সকাল হলেও মায়ার চোখ মুখে ভয় আর ঘুমহীনতার ছাপ। কাল রাতের সেই ভয়ালো ঘটনা কিছুতেই ভুলতে পারছে না সে। কাপা কণ্ঠে ধীরে ধীরে সেসব খুলে বলল সবাইকে। ভয়ের ছায়া ছড়িয়ে পড়ল সবার চোখ মুখে, যেন অন্ধকার এখনো পুরোপুরি কাটেনি। কিন্তু স্বামী চুপচাপ উঠে ওখান থেকে চলে গেল। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সবাই ভাবছিল সে কেবল মামার বাড়িতে ঘুরতে এসেছে, কিন্তু স্বামীর উদ্দেশ্য ছিল অন্য। সে এসেছে এখানে এক পুরনো বিস্মিত অলৌকিক শক্তির খোঁজে, যার অস্তিত্ব আজও বনঝোপের গা ছমছমে বাতাসে লুকিয়ে আছে। স্বামীকে তার মামা বলেছিলেন এই গ্রামের জঙ্গলের গভীরে বাস করে এক পিশাচিনী। তাকে ভয় না পেয়ে যদি কেউ সাহস করে ডেকে খুশি করতে পারে, তাহলে সে যা চাইবে তাই নাকি পায়। কিন্তু যদি কেউ ভয় পেয়ে পালিয়ে যায়, তাহলে সেই অভিশাপ ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর ভাবে। এক আমাবস্যার রাতে স্বামীর মামা নিজেই সেই পিশাচিনীর কাছে যাবার সাহস করেন। চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ শুরু হয় তীব্র ঝড়। হাওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশের ঝোপঝাড় যেন জীবন্ত হয়ে ওঠে, চিৎকার করতে শুরু করে। চারিদিক আঁধারে ডুবে যায়। আর সেই মুহূর্তেই ভয় পেয়ে প্রাণ হাতে করে পালিয়ে আসেন তিনি। তারপর থেকেই গ্রামে ছড়িয়ে পড়ে এক অদৃশ্য মহামারী। মানুষ একে একে অসুস্থ হয়ে পড়তে থাকে, অদ্ভুত মৃত্যুর শিকার হয়। গ্রামে গা ছমছমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষমেশ প্রাণ ভয়ে স্বামীর মামার পরিবার গ্রাম ছেড়ে শহরে চলে যায়। আজ ঠিক 12 বছর পর স্বামী আবার ফিরে এসেছে এই গ্রামের পুরনো বাগান বাড়িতে। তার লক্ষ্য একটাই, সেই অদ্ভুত অলৌকিক শক্তির অধিকার লাভ। কিন্তু রাহুল, মায়া আর নীলা তার এই ভয়ঙ্কর উদ্দেশ্যের কিছুই জানে না। আজ সেই অভিশপ্ত অমাবস্যার রাত। স্বামী নিঃশব্দে বাড়ির আঙিনা পার হয়ে জঙ্গলের দিকে এগিয়ে চলেছে। তার এক হাতে জীবন্ত মুরগি, অন্য হাতে ধারালো ছুরি। চোখে মুখে অদ্ভুত এক জেদ আর অন্ধকার আকাঙ্ক্ষার ছায়া। জঙ্গলের গা ছমছমে বাতাসের ভেতর দিয়ে ঢুকে পড়েছে গভীরের দিকে, যেখানে রাত আর বাস্তবের মধ্যে পার্থক্য মুছে যায়। স্বামী জঙ্গলের গভীরে এক প্রাচীন গাছের নিচে বসে পড়ল। ঠোঁট নেড়ে ফিসফিস করে জপছিল এক অজানা প্রাচীন মন্ত্র, যার উচ্চারণে বাতাস ভারী হয়ে উঠল। কিছুক্ষণ পর চোখ খুলে সে তুলে নিল ধারালো ছুরিটি, আর পরম নিষ্ঠায় জীবন্ত মুরগির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিল। ছটফট করতে থাকা মুন্ডহীন মুরগিটিকে সামনে রেখে আবার শুরু করলো মন্ত্রপাঠ। চারপাশে নিস্তব্ধতা, কেবল পাতার নাড়াচাড়া আর দূর থেকে ভেসে আসা কোনো অজানা কিছুর গর্জন। হঠাৎই স্বামীর মনে হলো সামনে দাঁড়িয়ে থাকা সেই পুরনো গাছটা কেঁপে উঠল, আর তার শরীরে প্রতিটি কোষে ছড়িয়ে পড়ল শীতল এক স্রোত। চোখ খুলে স্বামী তাকাতেই দেখল গাছের গুড়ি থেকে
হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে এক বীভৎস নারী দেহ। তার চোখ যেন রক্তে লাল হয়ে আছে। স্বামীর কণ্ঠ শুকিয়ে গেল। সে পালাতে যাবে, ঠিক তখনই সেই পিচাসিনী বিকট শব্দে চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল তার উপর। এক পলকেই সে চেপে ধরল স্বামীর গলা আর ধারালো দাঁত বসিয়ে দিল তার শিরায়। গলা থেকে রক্ত চুইয়ে পড়তে লাগলো আর জঙ্গলের নিঃশব্দ রাতটা ভরে উঠল স্বামীর শেষ আর্তনাদে। স্বামীর মৃত্যু যেন কোনো দুঃস্বপ্নের মতো। রাহুল, মায়া আর নীলা কিছুতেই মেনে নিতে পারছে না সেই ভয়াবহ বাস্তবতা। ওরা বুঝতে পারছে না গ্রামের এই নিস্তবতা, এই গা ছমছমে বাতাস সবকিছু যেন শুরু থেকেই ওদের অজানা অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। হয়তো এই ঘুরতে আসাটাই ছিল ওদের সবচেয়ে বড় ভুল। একটি ভুল যা একজন বন্ধুকে চিরদিনের জন্য কেড়ে নিয়েছে। তাই আর কিছু না ভেবে সব স্মৃতি, ভয় আর রহস্যকে পিছনে ফেলে ওরা শহরের দিকে রওনা দিল।